কিভাবে রিভিশন করবো তার জন্য এটা পরে আসছে আমি। তো আমি যদি ওই টপিকগুলোকে ঠিক করে রিভিশন করতে পারি তাহলে যে কনফিউশনটা আমার তৈরি হচ্ছে না সেই কনফিউশনটা কিন্তু আর তৈরি হবে না। আমি 90% প্রায় নিশ্চিত থাকবো যে এটার উত্তর হতে পারে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা তোমাদের ভিডিও নিয়ে আসবো যেখানে আমাদের মডেল সিটের স্কোর কীভাবে বার করবো, মানে কীভাবে বাড়াবো। তো মডেল সিটের স্কোর আমরা কীভাবে বাড়াবো তার উপরে আজকের এই সম্পূর্ণ ভিডিও। তো তোমাদের আমি 10টে ট্রিক্স বলবো এবং সেটাকে অ্যাপ্লাই করার জন্য একটা ফর্মুলা বলবো, যে ফর্মুলাটার নাম হচ্ছে RNT321। আমরা এই ফর্মুলার উপর বেস করে মডেল সেটের কি করে স্কোর বাড়াবো সেটা আলোচনা করব, এটা পরে আসবো। তো তার আগে তোমাদের বলে দিই যে মডেল সেট দিতে গেলে, যারা মডেল সেট দিচ্ছ, দেখো ক্যাটাগরি এখন স্টুডেন্টস 3 রকম থাকতে পারে। একটা হচ্ছে যারা ফাউন্ডেশন এইমাত্র শুরু করছে, ঠিক আছে, খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, জাস্ট সবে শুরু করেছে বা ফাউন্ডেশন চলছে তাদের জন্য এটা জেনে রাখতে পারো। বাট অ্যাকচুয়ালি এটা কাজও করবে তাদেরই যারা একটু পুরনো স্টুডেন্টস, অর্থাৎ ফাউন্ডেশনটা মোটামুটি হয়ে গেছে, তারা রিভিশন করছে বা প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্টস। এদের খুব কাজে আসবে। সেই তুমি পরীক্ষা, তুমি WBCS এর প্রিপারেশন নাও, ক্লার্কশিপের নাও, পুলিশের নাও, যে কোনো পরীক্ষার জন্য তুমি নাও না কেন, তোমার ক্ষেত্রে সেম জিনিসটা কিন্তু প্রযোজ্য হবে। তো সুতরাং খুব ভালো করে এটা শুনবে। আর প্রয়োজনে না, তুমি বেসিক্যালি একটা পাশে একটা কাগজ নিয়ে রাখো, নোট নিয়ে রাখো, কিছু জিনিসকে নোট ডাউন করে নাও এবং এইভাবে তুমি তোমার প্রিপারেশনটাকে চালিয়ে যাও। তো দেখো এখন যারা মডেলসে দিচ্ছ, ক্লার্কশিপের হোক, পুলিশের হোক বা আদার্স কোন এক্সামের মিসলিনিয়াসের হোক, তো তোমাদের দেখো যাদের স্কোর যা আসছে, আমি ধরে নিলাম যে 100-র মধ্যে বা 85-এর মধ্যে হয়তো দেখা গেল যে কেউ এখন এই মুহূর্তে 40 থেকে 45 স্কোর করছে। তো আমার আশা দরকার হচ্ছে এখান থেকে কত, মোটামুটি 60 to 65। আমি এটা ইরেসপেক্টিভ অফ কাস্ট বলছি, অর্থাৎ তুমি যে কোনো কাস্টে যখন, এখানে আমি একটা জেনারেল একটা নাম্বার ধরছি, এখানে আমি কোনো কাস্ট ক্যাটাগরির জন্য আলাদা কিছু করছি না। তো এখান থেকে এখানে আসতে গেলে প্রায় দেখো 20 নম্বরের একটা ব্যাপার আছে যেটা তোমাকে বাড়াতে হবে। ওকে, তো 20 থেকে 25 নম্বর তোমাকে বাড়াতে হবে, এই জায়গা থেকে এই জায়গায় আসতে হবে। যারা এই জায়গায় আছো তাদের জন্য তো খুবই দরকার। যারা বর্তমানে এর আশেপাশে ঘুরছো তারাও এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো আগে দেখিনি যে আমাদের স্কোর কিভাবে বাড়ানো যেতে পারে আর মেন সমস্যা কি, সেটা 3টে সমস্যা হতে পারে। 3টে সমস্যার জন্য আমি এটাই বলছি 3টে ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো নাম্বার ওয়ান আমাকে যেটা করতে হবে কি, যে একটা সমস্যা বা ট্রিক্স আমাকে অ্যাপ্লাই করতে হবে যে সিলি মিস্টেক। কি সিলি মিস্টেক? যে আমরা যে সিলি মিস্টেক গুলো করছি, এটা কি জিনিস, এটা তোমার মোটামুটি 90% ক্যান্ডিডেট হয় কি, অর্থাৎ যে এটা বিশেষ ক্ষেত্রে জিকের ক্ষেত্রে দেখা যেতে পারে, ম্যাথের ক্ষেত্রে দেখা যেতে পারে, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু জিকের ক্ষেত্রে এবং ইংরেজি ক্ষেত্রে একটু বেশি হয়। কেমন? যে আমি প্রশ্ন দেখতে পেলাম না, আমার জানা ছিল, বাট প্রশ্নটাকে আমি স্কিপ করে চলে গেছি। বা এরকম হতে পারে যে আমি কোয়েশ্চেনে দাগ দিচ্ছি আনসার সি, ওই মানে করে দিলাম বি। আবার এরকম হতে পারে যে আমি প্রশ্নে দাগ দিয়েছি, ওই আমার করার সময় সেটাকে আর গোল করা হয়নি। তো এগুলোকে আমরা বলি সিলি মিস্টেক, অর্থাৎ যে প্রশ্নের উত্তর তোমার জানা আছে 100%, তুমি করেছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে বা ওই মানে যখন করছো সেখানে ভুল করে ফেলছো, এবং এই সংখ্যাটা তোমার কিন্তু মোটামুটি না হলেও প্রায় 4 থেকে 6 নম্বর। এই নাম্বারটা তোমার অ্যাকচুয়ালি প্রাপ্য, তুমি পেতে পারতে, এটা এক্সাম হলে গিয়ে আরো বেশি হয়। তো এটাকে এখন থেকে যদি প্র্যাকটিস না করা হয় তাহলে এই নাম্বারটা তোমার কিন্তু প্রতি এক্সামে কিন্তু কম হবে। তো ফার্স্ট প্রায়োরিটি আমি কেন দিচ্ছি, এই জন্যই দিচ্ছি যে এটা তোমার কিন্তু মানে নাম্বারটা পাওয়া উচিত, স্কোর করা উচিত ছিল, কিন্তু তুমি তোমার কিছু মিস্টেকের জন্য করতে পারলে না। সেই মিস্টেক গুলো কি জিনিস? এক হচ্ছে তোমাকে এর জন্য কি করতে হবে, খুব অ্যাটেন্টিভলি তোমাকে প্রশ্ন দেখতে হবে, ওই মারে তোমার কোয়েশ্চেন্সের প্রশ্ন দাগ দিতে হবে, এবং ওই মারেও তোমাকে আঙুল দিয়ে বি বা সি এর অপশনে গিয়ে দাগ দিতে হবে। এই ভুলগুলো তোমার কিন্তু
থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, একটা মিস্টেক মানে জানেন যে একটা মিস্টেক মানে তোমার 1.25 কিন্তু নাম্বার কমে যাচ্ছে। ওকে, 1 নম্বর তো তুমি পেতে সেটা পেলে না, প্লাস ওটা যে ভুল উত্তর হয়ে গেল তার জন্য 0.25 তোমার কিন্তু নাম্বার কমেছে। সুতরাং এটা খুব বড় জিনিস মাথায় রাখতে হবে এটা। তো সিলি মিস্টেক তোমাকে কমাতে কি করতে হবে, এক হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাকে, এবং প্র্যাকটিসটা শুধুমাত্র রুমে যে করলেই হবে এরকম ব্যাপার না, রুমে করতে পারো তুমি, কিন্তু সব থেকে কাজ দেবে তুমি যদি একটা এনভায়রনমেন্টের মধ্যে পরীক্ষা দাও, যেখানে একটু ভয় কাজ করবে, যেখানে তোমার কম্পিটিশন কাজ করবে, যেখানে আদার্স অনেক ছেলে মেয়ে আছে এরকম কাজ করবে, এইখানটায় তুমি যখন মিস্টেকগুলো কম করতে পারবে, তো তোমার মেন যখন তুমি এক্সাম হলে গিয়ে পরীক্ষা দেবে তখন তোমার কিন্তু এটা অনেকটা কাজে আসবে। তো এটা থেকে তোমাকে বিরত থাকতে হবে, তার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর ট্রিক যেটা তোমাকে ফলো করতে হবে সেটাকে আমরা বলে থাকি যে কনফিউশন while choosing option. কনফিউশন while choosing option, যখন আমরা অপশন চুজ করছি এ বা বি বা সি, দেখা কনফিউশন থেকে আছে বি হবে না সি হবে, সি হবে না ডি হবে, এ হবে না সি হবে। ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, তোমার জিকের ক্ষেত্রে প্রচুর হয়, ইংরাজির ভোক্যাবসের ক্ষেত্রে হয়, হ্যাঁ, গ্রামার সেকশনের ক্ষেত্রেও হতে পারে, কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে হতে পারে যে তুমি যদি এই ফর্মুলাস অ্যাপ্লাই করো তো এটা উত্তর হবে, ওই ফর্মুলাস অ্যাপ্লাই করলে এটা উত্তর হবে। সুতরাং কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা উচিত এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে বেশি হতে পারে, এবং এই সংখ্যাটা কিন্তু কম না। তুমি দেখবে যদি ভালো করে দেখো, এই সংখ্যাটা তোমার না হলেও প্রায় 8 থেকে 10 নম্বরের কাছাকাছি চলে যায়, ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের উপরে। কনফিউশন কেন হয়? কনফিউশন হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে যে তুমি এমন জিনিসটা, যে ব্যাপারটা উপরে কনফিউশন হচ্ছে, তুমি অনেকদিন আগে এটাকে পড়াশোনা করেছো, কোথাও পড়েছো, তুমি এটাকে রিকল করার চেষ্টা করছো, তুমি ব্রেনে চাপ দিচ্ছ যে কোথায় দেখেছি, কোথায় পড়েছি, সেই ছবিটাকে তুমি আনার চেষ্টা করছো, কারণ ব্রেন তো তোমাকে ইমেজেই কাজ করে না। তুমি ভাবছো যে কোথায় যেন দেখেছি, এটা কোথায় পড়েছি, বাট অ্যাকচুয়ালি ব্রেন এটাকে রিকল করতে পারছে না, কারণ তোমার এই টাইম স্প্যানটা অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ এত আগে পড়েছো সেটাকে ঠিক করে মাথায় নিয়ে আসতে পারছো না, তার ফলে কি কনফিউশন তৈরি হচ্ছে যে বি হবে না সি। তো এটার এই সমস্যাটা কিন্তু দেখো অনেক ক্যান্ডিডেট হয়, তোমরা কমিউনিটি জানতে পারো যাদের এই সমস্যাটা হয়। তো এই সমস্যার সমাধান কিভাবে করব? এই সমস্যা সবগুলোর সমাধান কিন্তু এটা আসবে, কিভাবে আসবে আমি পরে বলছি, কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে করবো, তোমায় করতে হবে কি, যে তুমি পরীক্ষা দিলে, মডেল সেট দিলে, সেট দেওয়ার পর 30 মিনিটস তোমাকে এই সেটটা নিয়ে বসতে হবে। ঠিক আছে, 30 মিনিটস বসলে প্রথম কি করলে, সিলি মিস্টেক তুমি কি করেছো সেটাকে নোট ডাউন করলে, যে আমি এই সেট থেকে 4টে বা 5টা বা 3টে বা 6টা সিলি মিস্টেক করছি, লিস্ট ডাউন করো এটাকে। ওকে, মডেল সেট দেওয়ার পর 30 মিনিটস অ্যানালাইজ করাটা খুব খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর কি করলে, যে কনফিউশন আমার জানতাম এটা বা এটা মনে হচ্ছে, দুটোর মধ্যে কনফিউশন করা হচ্ছে, সেই প্রশ্নগুলোকে দেখো, সেই নাম্বারটা লেখো। মনে করো তুমি লিখলে 7টা বা 6টা প্রশ্নের কনফিউশন হয়ে গেছে, কোন কোন টপিক থেকে হচ্ছে সেই টপিকটা তোমার কাছে ওখানে লিখে রাখো। 6টা প্রশ্ন, কোন কোন টপিকের নামগুলো লিখে রাখো, বা সাবজেক্টের বা ওই জায়গাটার নাম। মনে করো তো মডার্ন হিস্ট্রি, মনে করো তোমার মডার্ন হিস্ট্রি হতে পারে হয়তো তুমি ন্যাশনাল কংগ্রেসের দিক থেকে বলছো, বা তোমার মনে করছে ভাইসরয়ের ব্যাপারগুলো থেকে হচ্ছে, বা সংবিধানে মনে করো রাষ্ট্রপতির জায়গা থেকে হচ্ছে। ঠিক আছে, বা ইংলিশের মনে করো ইডিয়ামস থেকে হচ্ছে। তো এই টপিকগুলোকে তুমি লিখে রাখো। ম্যাথের মনে করো তোমার যে আমার টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই পার্টগুলো থেকে সমস্যা হচ্ছে, তো এই টপিকগুলো তুমি লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। কি করবে শেষে আমি বলছি তোমাকে, আগে নোট ডাউন করবে তুমি এরকম ভাবে। ওকে, যে টপিকগুলো তুমি লিখে রাখলে, লিখে দেখলে তুমি মোটামুটি এই 6, 7, 8 নম্বর কিন্তু এইরকম সমস্যা হচ্ছে। তো কিভাবে সমাধান করব, তোমাকে ওই টপিকগুলোকে রিভিশন করতে হবে। যে টপিকগুলো তুমি লিখে রাখলে সেগুলো রিভিশন করবো। কিভাবে রিভিশন করবো তার জন্য এটা পরে আসছে আমি। তো আমি যদি ওই টপিকগুলোকে ঠিক করে রিভিশন করতে পারি, তাহলে যে কনফিউশনটা আমার তৈরি হচ্ছে না, সেই কনফিউশনটা কিন্তু আর তৈরি হবে না। আমি 90% প্রায় নিশ্চিত থাকবো যে এটার উত্তর হতে পারে। তারপরেও কনফিউশন থাকবে কিছু, কিন্তু ওই যে
8টা প্রশ্নের যে কনফিউশন ছিল, 9টা প্রশ্নের যে কনফিউশন ছিল, সেটা কমে গিয়ে 6টা প্রশ্নের কনফিউশন, 6টা প্রশ্ন হবে, 3টে বা 4টে প্রশ্নের কনফিউশন দাঁড়াবে। তাহলে তুমি এখানে 6 নম্বর অ্যাড করতে পারো, এখানে তুমি দেখো 4 নম্বর কিন্তু অ্যাড করতে পারবে, 6 4 10 এখানেই হয়ে গেল। তো রিভিশনটা খুব খুব দরকারি, এমন জিনিসে রিভিশন করবো যেগুলো তোমার এই সমস্যা এখানে হচ্ছে, ঠিক আছে। তো এটা গেল 3 নম্বর। 2 নম্বর, 3 নম্বর যেটা আমি করব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার স্কোর অনেকটাই বাড়াবে, কারণ 40 থেকে 60-এ যাওয়া এটা কিন্তু রাতারাতি পসিবল না। 7 দিন বিশাল মেহনত করলাম, পসিবল না। তোমাকে একটা 1.5 থেকে 2 মাস এটা প্ল্যানিং করতে হবে। কিভাবে প্ল্যানিং করবো আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাকে নাম্বার 3টা বলি। নাম্বার 3 হচ্ছে ওই তুমি অ্যানালাইজ করার পর দেখবে যে কিছু 7-8টা প্রশ্ন বা 10টা প্রশ্ন এরকম আছে যেগুলো তোমার আউট অফ সিলেবাস, ঠিক বলবো না, মানে পুলিশের প্রিপারেশন নিচ্ছে, তো পুলিশের এক্সামের জন্য ওগুলো অনেকটাই লেভেল হাই, যেটা তোমাকে করতে গেলে অনেক বেশি জিনিস কভার করতে হবে। তো তোমাকে 7-8টা কিন্তু প্রশ্ন তোমাকে মোটামুটি ছেড়েই দিতে হবে। ওখানে কনসেন্ট্রেট করব না, কিন্তু কোথায় কনসেন্ট্রেট করব, আমি মডেল সেট দেওয়ার পর যখন 30 মিনিটস অ্যানালাইজ করছি, দেখবো যে এখানে প্রায় 10-12 নম্বর এরকম আছে যেটা আমি কিন্তু স্কোর করা দরকার ছিল অ্যাজ এ কম্পিটিটিভ স্টুডেন্ট হিসাবে, কারণ এইগুলো জানা দরকার, পারা দরকার, কিন্তু আমি পারিনি। কেন পারিনি? তার কারণ হচ্ছে যে এই টপিকগুলো আমার জানা নেই, অর্থাৎ এগুলো আমার কাছে একদম নিউ টপিক। এই টপিকগুলো আমার অ্যাজ এ কম্পিটিটিভ স্টুডেন্ট হিসেবে আমার জানা দরকার, কিন্তু আমার কভার করা হয়নি। রিভিশন দূরের কথা, আমার একবার পড়াও হয়নি, বা অনেক আগে পড়েছিলাম, অনেকদিন আগে পড়েছিলাম, তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে। তো আমি দেখবো যে 10-12, এটা কত নম্বর বললাম, এটা প্রায় 10 থেকে 12 নম্বর যেটা তুমি থাকবে যে নতুন টপিক, সেই টপিকগুলোকে লেখো। আচ্ছা, এই টপিকটা আমি পারিয়ে নিব, অ্যাটেম্পটই করতে পারিনি। অর্থাৎ তুমি যে 85 মার্কসের বা 100 মার্কসের যে টেস্ট দিয়েছো, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমি এগুলোকে টাচই করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ হচ্ছে যে এগুলো আমার পড়া নেই বা জানা নেই। তো তোমাকে এই টপিকগুলোকে নতুন করে পড়া শুরু করতে হবে, কারণ এই টপিকগুলো তুমি যতদিন না পড়ছো, তোমার কিন্তু মডেল সেটে স্কোর বাড়বে না, ঠিক আছে। তো এটা তোমাকে কিন্তু করতে হবে। তাই নতুন টপিকে তুমি এরকম ভাবে তুমি লিস্ট ডাউন করলে, তো এটারও লিস্ট করলে, সিলি মিস্টেক, এটা লিস্ট করলে, এবং এইটারও লিস্ট করলে, এবং তোমার কাজ হচ্ছে এবার এগুলোকে এই 3টে টপিকের উপরে পড়াশোনা করা। সেটা কিভাবে করবে? তো চলে আসি আমাদের নেক্সট স্লাইডে, যেটা RNT 321 এর মানে কি সেটা আমরা দেখে নিই। RNT ফুল ফর্ম হচ্ছে R ফর রিভিশন, N ফর নিউ, আর T ফর টেস্ট। রিভিশন, নিউ, টেস্ট। আর 3-2-1 মানে 3-2-1 কি করব? আমি মানডে থেকে স্যাটারডে একটা প্ল্যানিং করব, রুটিন করব, ঠিক আছে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে আমি কি করব? আমার যেগুলো পড়ে এসেছি সেগুলো রিভিশন করব, জিকে রিভিশন করব, ম্যাথ, রিজনিং, ইংলিশে রিভিশন করব। কিভাবে করব, কোন কোন টপিক করব, সেটা তোমাকে কিন্তু নিজেকে রুটিন করে নিতে হবে, যে আগের দিন রাতে হোক বা সকালে উঠেই হোক, যে আমি কিভাবে রিভিশনটা করব, ঠিক আছে। পুরো সিলেবাসটাকে তুমি 6টা পার্টে বা 7টা পার্টে ভাগ করলে তার রিভিশন করো প্রথম সপ্তাহে। এবার আমরা যেহেতু কোচিং করাই, তো আমাদের এগুলো সব সিলেবাসগুলো থাকে যেগুলো আমরা ছেলেদেরকে পাঠাই, এবং আমাদের রিভিশন প্র্যাকটিস ব্যাচ খুব স্ট্রং। আর রিভিশনের জন্য আমাদের একটা বেস্ট ব্যাচ অনলাইন শুরু হচ্ছে, আমাদের 15 আগস্টে আমাদের লঞ্চ হবে। 16 তারিখ থেকে আমাদের ব্যাচটা শুরু হবে। সেখানে আমাদের রুটিনটা এরকম করে দিয়ে থাকবে, তার সিলেবাসও থাকবে, নোটসও থাকবে, এবং আমাদের ক্লাসেসগুলোও থাকবে। তো তোমরা এই ব্যাচটাই যাদের পসিবল বাড়িতে তারা বাড়িতে করে নাও, যাদের পসিবল হবে না, একান্তই হচ্ছে না প্ল্যানিং করে, তারা কিন্তু আমাদের রিভিশন ব্যাচটা যোগ করতে পারো। খুব কম কস্টে কিন্তু আমরা রিভিশন ব্যাচটা করাবো। তোমরা ওখানে আমি তোমাদের সিলেবাসটা পাঠিয়ে দেবো, দেখে নেবে, তোমরা বুঝতে পারবে, ওরা সবাই অ্যাক্সেস করতে পারবে। তো এই সিলেবাস অনুযায়ী আমরা করাবো। সিলেবাসটা আমি আজকেই লঞ্চ করে দেবো, এবং কোর্সও আজকে লঞ্চ করবো। 15 তারিখ তোমরা অ্যাডমিশন নিতে পারো।
তারপর 16 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। তো বেস্ট রিভিশন ব্যাচ হচ্ছে অনলাইনের, অফলাইন হবে নেক্সট মান্থ থেকে। যাই হোক, চলে আসি আবার আমাদের মেইন টপিক। তো মানডে টিউসডে ওয়েডনেসডে আমরা রিভিশন করলাম। নিউ আমি পড়বো কবে? থার্সডে অ্যান্ড ফ্রাইডে, ঠিক আছে। টেস্ট হচ্ছে কি, এইটা দেওয়ার পর আমি টেস্টের জন্য, অর্থাৎ আমি সানডে টেস্ট দেব, তার জন্য ওই টেস্টের যে সিলেবাস, এটা আমি করবো কি টেস্টের জন্য প্রিপারেশন নেব। আমি কিচ্ছু করবো না, টেস্টের প্রিপারেশন নেব। অর্থাৎ সানডে আমি একটা টেস্ট দেবো, এই সিলেবাসটা পুরো যেটা কভার করলাম তার উপরে। তো এইগুলো করলাম আমি টেস্টের জন্য, এগুলোকে রিভিশন করলাম ভালো করে, বা আরো আদার্স কিছু করে দিলাম যেগুলো আমার করা হয়নি, দিয়ে সানডেতে আমি টেস্ট দেবো। সানডে তো মর্নিং এ টেস্ট দেবো। মর্নিং এ টেস্ট দেওয়ার পর যদি আমার ওই যে টাইমটা রয়েছে সেই টাইমটা দেখবো যে আমার আদার্স কি করা যেতে পারে, ঠিক আছে। এইভাবে তোমাকে 1.5 থেকে প্রায় 2 মাসের একটা প্রিপারেশন তোমাকে নিতে হবে রিভিশনের জন্য। আর যারা প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্টস, তারা এটাকে 2-2 হিসাবে করতে পারো, এবং তারা হয়তো দেখা গেল যে সপ্তাহে একটু বেশি করে মডেল সেট দিতে পারো। যারা ডিভিশন ব্যাচের স্টুডেন্ট তারা বেশি, এই মুহূর্তে খুব বেশি মডেল সেট না দিয়ে সপ্তাহে তুমি 3টে দিতে পারো। এই মুহূর্তে প্রতিদিন মডেল সেট দিয়ে কিন্তু রিভিশন ব্যাচের ছেলেদের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ হবে না। প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্টসরা কিন্তু দিতে পারো। আমাদের এখানে প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্টরা মডেল সেট বেশি হয়, রিভিশন একটু কম হয়। ওকে, তো এই হচ্ছে থিওরি, যেটা তোমাদেরকে বললাম। যদি অ্যাপ্লাই করতে পারো, দেখো আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তুমি দেখবে রিভিশনটা খুব স্ট্রং হয়ে গেল। তোমার রিভিশন ওরিয়েন্টেড যে সমস্যাগুলো, যে 7-8 নম্বর, সেটা তুমি বাড়াতে পারবে। সেল মিস্টেকটা তুমি যদি কমাতে পারো প্র্যাকটিস করে করে, তুমি ওখান থেকে আরো 4-5 নম্বর বাড়াতে পারবে। এবং নিউ টপিক তুমি যেহেতু পড়ছো দুদিন, এবং 1.5 থেকে 2 মাস পর নিউ টপিকগুলো দেখবে তোমার কিন্তু কভার হয়ে গেল। অর্থাৎ আগামী 1.5 থেকে 2 মাস তুমি যদি ঠিক করে এই RNT ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তোমার স্কোর কিন্তু অটোমেটিক্যালি 15 থেকে 20 কিন্তু বেড়ে যাবে। এর জন্য তোমাকে কিন্তু অনেক বেশি সময় দিতে হবে, 12-14 ঘন্টা কিন্তু তোমাকে টাইম দিতে হবে পার ডে, প্রত্যেকটা দিন, ঠিক আছে। এই যে বলি যে তোমার চাকরি পরীক্ষা প্রিপারেশন দিচ্ছ, ভালো লাগুক বা না লাগুক, তোমার কিন্তু স্টাডি করতেই হবে। ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, মেলা হচ্ছে, খেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা বন্ধু রাখছে, তো যোগাযোগ তোমাকে ছিন্ন করে তোমাকে কিন্তু নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এবং সেই লক্ষ্যর জন্য আমার যে এই পড়াটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, এবং তুমি কম্পিটিশন তোমার মনের সঙ্গে করছো। মন বলবে যে চলো আজকে একটু এখানে যাই, ওটা করি, এখানে ঘুরতে যাই, আজকে একটু খেলা দেখি, সিনেমা দেখি, ইউটিউব দেখি, কিন্তু তোমাকে কিন্তু মনকে বারে 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 হারাতে হবে। তুমি যদি মনকে ডমিনেট করতে পারো, একদিন তুমি কিন্তু কম্পিটিটিভ এক্সামে ডমিনেট করবে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক, অ্যাপ্লাই করার চেষ্টা করো। কি কি সমস্যা হচ্ছে বা কি ব্যাপার হচ্ছে তোমরা কমেন্টে জানাও। যদি আরো কোনো সমস্যা তোমাদের থেকে থাকে, সে ধরনের ভিডিও চাও তো ভিডিও করতে পারো। আমি ইংরাজির খুব শীঘ্রই ক্লাসেস নিয়ে আসবো। আমাদের ব্যাচের নোটস পত্র থেকে শুরু করে মডেল সেটের প্রচুর চাপ থাকে, যেগুলো আমাকে তৈরি করতে হয়। তো এই জন্য ঠিক নিয়মিত আসতে পারা যায় না। বাট তোমরা কমেন্টে জানাও কি সমস্যা হচ্ছে, আমি নিশ্চয়ই তোমাদের আবার আসবো নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো। জয় হিন্দ।